নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সেই দিনটা যেদিন মায়ের যাওয়ার পালা। মা বৌদি সবাই চলে যাবে। তো সকাল থেকেই সবারই মন খারাপ। এই যে এখন বাজে কিন্তু 6টা ওই 15 মতো, 6:25 যে ট্রেনটায় আমরা যাই সেই ট্রেনে কিন্তু মাকে আর বৌদিকে তুলে দেবো। আর বুঝতেই পারছো মায়ের মনটা খুব খারাপ। মায়ের আরও কিছুদিন থাকার ইচ্ছে ছিল, তবে ওই বাবার অসুবিধা হচ্ছে, তারপর দাদার মেয়ে স্কুল আছে, সব মিলিয়েই থাকাটা আর হলো না। তো আজকে মারা চলে যাচ্ছে, মানে মনটা সবার খারাপ। মায়ের তো প্রচণ্ড খারাপ, তার সাথে আমার খারাপ। আমার মনটা এই জন্য খারাপ যে আমার কিট্টু একা হয়ে যাবে। এই যে দেখো মায়ের মুখটা দেখে বুঝতেই পারছো। আর ছেলেরও কিন্তু ভীষণ মন খারাপ হয়ে গেছে। আর ওকে আমি ইচ্ছে করে এনেছি যে ও দেখুক যে দিদুন চলে যাচ্ছে ট্রেনে করে, আর এখন আসবে না, সেটাও বুঝবে। সেই জন্যই কিন্তু ওকে আরও নিয়ে গেছিলাম। আর এত সকালে কোথায় বা রেখে যেতাম, সেই জন্য আর কি নিয়ে গেলাম। এখন 6:30 বাজে, 6:40 বাজে। স্টেশন থেকে ওদেরকে তুলে দিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম, আমরা চলে এসেছি ঘরে। আর এসে আর একদম ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছে, মানে কিছু কি বলবো তোমাদের। দেখো ঘরটা মনে হচ্ছে পুরো খালি হয়ে গেছে। এতগুলো মানুষ, দুটো বাচ্চা মিলে সারাদিন হইচই, তো একদম মানে ঘরটা খালি হয়ে গেছে আর একদম চুপচাপ বাড়ি। তো এখন চুপচাপই থাকবে, যেহেতু কিট্টু একা থাকলে কোনো রকমই দুষ্টুমি করে না, নিজের মতোই খেলা করে, নিজের মতো ছবি আঁকে, পড়াশোনা করে। তো আমারও মনটা খারাপ হয়ে গেছে এইটা ভেবে যে আমার কিট্টু সোনার মনটা খারাপ করছে। ওর কিন্তু মনটা ভীষণই খারাপ, সেটা আমি বুঝতে পারছি। আর বারবার জিজ্ঞেস করছে ঘরে আর কেউ নেই, দিদুন এখন আসবে না। দাঁড়াও দাঁড়াও, সোজা করো। না কি তোমার পছন্দের কালার, যেটা তোমার মন চায়। এখানে ট্রিতে গ্রিন করবে। আচ্ছা, এখানে গ্রিন করবে। আর এখানে কোন কালারটা করা যায়? ব্রাউনটা, এইটা করবে, ঠিক আছে? এই ব্রাউনটা কি হয়? হ্যাঁ, ওটাও করতে পারো। এটা করব। কুলফিটা এটাও ব্রাউন করবে। এটা তোমার পছন্দ মতো কালার করবে। এই ছোট্টটা আলাদা করবে। ক্যান্ডেলে এইটা ইয়েলো করবে। এই এই যে আগুনটা ইয়েলো করবে। আর এটা যেটা তোমার মন চায়। হ্যাঁ, মামা এটা কি করে? এটা কুলফি সোনা। খাবো। হ্যাঁ, তোমাকে বানিয়ে দেবো। এই অ্যারোটাতে তোমার যা ইচ্ছা করবে, এটাতেও যা ইচ্ছে করবে, আর এটাতেও যা ইচ্ছে করবে। এই যে নিচে এই যে জল, সমুদ্রের জল, ঢেউ, এইটাতে তুমি ব্লু করবে। ওকে, তুমি করো, আমি কাজ ছেড়ে নি তাহলে। শোনা বাবা আমার, ভালো করে করবে। তুমি ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছিলে না? ম্যাম তোমাকে ফার্স্ট করেছে ড্রয়িংয়ে। ভালো করে কালা বলেছি বলে। স্কুলে ভালো করে করেছিলে? হ্যাঁ। এখানেও ভালো করে করবে। হ্যাঁ, অনেক সময় আছে হাতে, আস্তে আস্তে থেমে থেমে করবে। ওকে, বলো ওকে মাম্মা। এটা কি করে বানায়? কি করলে বানায়? আমার দেখো, আমি এই গাছটা কি করে দিলে নয় গেছে? গাছটা তো গ্রিনই হয়। কেন? কেন ওটা আমাকে জানতে হবে তাহলে। হ্যাঁ। ঠিক আছে, তোমাকে আমি রাত্রিবেলায় ঘুমো করার সময় গল্প করে শোনাবো, ঠিক আছে? এখন তুমি কালার করো, আমি চাই। হয়ে গেলে আমাকে ডাকবে। হ্যাঁ, আমি পাশের ঘরে থাকছি। ওকে, বলো ওকে। যেহেতু অনেক সকালবেলায় ওরা গেছিলো, তো তখন তো বিছানা বা ক্লিনিং কিছুই হয়েছিল না, তাই আমি এসে কিট্টুকে কিন্তু ছবি আঁকাতে দিয়েছিলাম। যে ওর একা একা লাগবে, সেজন্য ছবি আঁকাতেও যেহেতু ভালোবাসে, ছবি আঁকাতে দিয়ে আমি কিন্তু ঘরের সব কাজ করে নিয়েছি। আজকে স্নান করিনি, সময় পাবো না। ছেলের খাবার বানিয়ে দিয়েছি, ছেলেকে স্নান ধ্যান করিয়ে টিফিন বানিয়ে সব কিছু প্রায় রেডি। এখন কিন্তু যাবো। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা নতুন নিতে হয়েছে, কারণ ছেলের আগের যে ব্যাগটার বাবা এনে দিয়েছিল সেটা কিন্তু চেন ছিঁড়ে ফেলেছে, স্কুলে গিয়ে কোনোরকমভাবে ছিঁড়ে ফেলেছে। তো এখানে চেন টেন কোথায় সারে আমার সঠিক জানা নেই, সেই জন্য ব্যাগটা কিনতে হলো। যদিও ইচ্ছে ছিল না, কারণ আগের ব্যাগটা নতুনই আছে। তো নতুন কোনো জিনিস সেটা যদি ইউজ করা না হয়, ফালতু পড়ে থাকে, তাহলে কিন্তু খারাপ লাগে। কিন্তু চেন সারাইয়ের যে জায়গা, সেটা আমি মানে খুঁজে পেলাম না বা কাউকে জিজ্ঞাসা করে পেলাম না, সেই জন্য ব্যাগটা কিন্তু আগের দিন গিয়ে স্টেশন থেকে কিনে নিয়ে এসেছি, মানে স্টেশনের ধারে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর ওই যে ছেলের কথা যেটা বলছিলাম, যে বারবার জিজ্ঞাসা করছে দিদুন এখন কোথায়, দিদুন আসবে না, দিদুন ঘরে ঘুমো করবে না। ওই যে পাশের ঘরে মা থাকতো, সেই কথাটাও বারবার বলছে যে দিদুন এই ঘরটায় এখন কে ঘুমো করবে, এইরকম ধরনের কথা বলছে। তারপর দাদার মেয়ের কথা বলছে, ও কিট্টু দাদার মেয়েকে বেবি বলে ডাকে। তো সেটাই বলছে, বেবি আমার খেলনা নেবে না, এরকম কথা বলছে। তো আমার খুব খারাপ লাগছিল। তো কিছু করার নেই, ও আস্তে আস্তে মানিয়ে নিতে পারবে। আর এই যে ওকে স্কুলে রেখে আমি কিন্তু বাজার টাজার করে চলে এসেছি। বাজার বলতে ছেলের জন্য ফল নিয়ে আসলাম। বেশ কিছুদিন হলো কলা টলা ঠিকঠাক খাওয়ানো হয় না,
আর বাড়ি থেকে সেই আপেলগুলো নিয়ে এসেছিলাম, সেগুলোই কি একটু টিফিনে দিতে হতো, দিচ্ছিলাম এতদিন। তো আপেলটা শেষ হয়ে এসেছে, তাই আমি ভাবলাম যে আপেল আর কলাটা নিয়ে নিই। এই দুটো ফল আমার ছেলে বেশি ভালোবাসে, সব ফলই খায়, কিন্তু কলাটা ওই যে স্কুল থেকে এসে দুটো কলা খেয়ে নেয়, খেয়ে ধরো 1টা-1:30টার দিকে ভাত খাওয়াই। ও তো 12টার সময় স্কুল থেকে চলে আসে, 12টা সাড়ে 12টার মধ্যে। তো 12টা সাড়ে 12টায় ভাত খাইয়ে ওই মানে ঘুমানোর টাইমটা ঘুমাতে ঘুমাতে 2টো বেজে যায়, তো ভালো লাগে না সেই জিনিসটা। তো আমি ওই 1:30 থেকে 1টা থেকে 1:30টার ভেতরে ভাতটা খাওয়াই, দিয়ে 2টোর দিকে ঘুম পাড়িয়ে দিই, সেটাই ঠিক মনে হয় আমার। আর ওই 12টা সাড়ে 12টার সময় ভাত খাওয়ালে না কেমন টাইমিংটা উল্টো পাল্টা হয়ে যায়। তো যাই হোক, ফলটা নিয়ে ঝুড়িতে রেখে দিলাম, মানে ফলগুলো ঠাকুরের ওখানেই রাখি, কারণ ঠাকুরকে দিই, আর ঠাকুরকে দেওয়ার পর সেটা ছেলেকে দিই। তো এসে আমি কিন্তু জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন আছে অনেক কাজ, কারণ এতগুলো মানুষ বাড়িতে ছিল, বুঝতেই পারছো বাড়িঘর একটু নোংরা হয়েছে, কারণ বাচ্চারা, আমরা গুছিয়েছি কিন্তু বাচ্চারা নোংরা করেছে, আর তার সঙ্গে প্রচুর কাছাকাছিও ছিল। তো আমি ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো কেচে, ছেলের জুতো কাচার ছিল, স্কুলের জুতো, সেগুলো কেচে আমি কিন্তু মেলে দিয়ে চলে এসেছি। ছাদে যেহেতু কাচার জায়গা আছে, ওটা একটা আমার সুবিধা হয়, কিন্তু এই টাইমটা আমি কাচতে যাই না, কারণ এই টাইমে প্রচণ্ড গরম হয়ে যায় ছাদ। তবে আজকে আমার উপায় ছিল না, কারণ সকালে তো দেখলেই আমি স্টেশনে গিয়েছিলাম, এসে ঘর দুয়ার পরিষ্কার করে ছেলেকে স্কুলে পাঠালাম, বাজার করে নিচ্ছি, একটু লেট হয়ে গেছে। তো এই যে দেখো জামা কাপড়ের অবস্থা, আর এক তুড়িতে দেখলে তো কেমন পরিষ্কার করে ফেললাম, কিন্তু এই পরিষ্কার করতে আমার কিন্তু 2টো ঘর পরিষ্কার করতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে, কারণ একদম ডিপ ক্লিন করেছি, সব বের করে ফেলেছিলাম। দাঁড়াও ওড়নাটা একটু সরিয়ে দিই, এখানে বেশ ভালো লাগছে না দেখতে। তো সাইডে যেখানে ওড়নাগুলো সব রাখা আছে সেখানে ওড়নাটা রেখে দিলাম, এবার বেশ ভালো লাগছে দেখতে। আর পাশের ঘরটাতেও কিন্তু খুব নোংরা হয়েছিল, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। তো পাশের ঘরটা একদম গুছিয়ে নিয়েছি, আলনা টালনাগুলো একদম বাজে অবস্থা ছিল, চোখে দেখার মতো ছিল না। তো আমি অপেক্ষা করছিলাম যে আজকের দিনটা আমি গুছিয়ে নেব, মানে ঘরটাও খালি হয়ে যাবে, আমিও গুছিয়ে নেব। তো এই যে দেখো, আর যে চালের মানে ইয়েগুলো দেখছো, বস্তাগুলো, সেগুলো আমার রাখার জায়গা নেই, সেজন্য সামনেই রাখতে হয়। মোটামুটি ঘরটা আমি গুছিয়ে ফেলেছি। আর এই ঘরটা খুব একটা সবসময় গোছানো থাকে না, কারণ এই ঘরে বসে ছেলে খেলা করে, এই যে আসবে স্কুল থেকে, ওখানে বসে টিভি দেখবে, খেলা করবে। এই জায়গাটা এখন আমি গুছিয়ে উঠতে পারিনি, ওই যে কাচের ভেতরে অনেকগুলো বক্স টক্স রাখা আছে, সেগুলো পরে গোছাবো। এইখানে আমার পেঁয়াজ রাখা ছিল, সেজন্য ঘরটা খুব নোংরা লাগতো দেখতে। তো ওই যে দেখো, এক বাকেট কিন্তু নোংরা আমি এখান থেকে বের করেছি, এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি। আস্তে আস্তে কিন্তু চপ্পলগুলো ওখান থেকে সরিয়ে দেব, কারণ ঘরের মধ্যে কোনো জায়গায় কোনো কিছু বেশি রাখা থাকলে আমার সেটা দেখতে ভালো লাগে না। দেখলেই তো 2টো ঘর একদম গুছিয়ে ফেলেছি, আর স্নান টান করে নিলাম, ঘর মোছা ঝাড় দেওয়া যা যা বাকি ছিল সব কাজই করে ফেলেছি। পুজোটা করা ছিল, পুজোটাও করে নিয়েছি। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো একটু এই যে মুড়ি জল নিয়ে বসলাম, কারণ একা একা খাবার আমার সকালবেলায় তাড়াহুড়ো থাকে, তো এমনিও খেতে মন চায় না, খিদেটা খুব একটা পাই না। তো একদম না খেয়ে থাকাটা ঠিক না, যেহেতু স্নান করে নিয়েছি, এখন কিন্তু প্রায় 11টা বাজতে চললো। তো মুড়িটা খেয়ে আবার ওদিকে রান্না বসাবো, তারপর আবার কিট্টু সোনাকে আনতে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু ডিম রান্না করে ফেলবো, তো ডিম আর তার সঙ্গে আমার পেঁপে সেদ্ধ দেবো, আর কিছুই করব না। ডালটা আজকে করব না, কারণ রোজ রোজ একই রকমভাবে ডাল খেতে খেতে ছেলেরও একটু মানে বিরক্তি লাগে। তো আজকে দেখলাম যে ডালটা করব না, ডিমটা রান্না করব একদম ঝাল ছাড়া। আপাতত আমি এখন বাড়িতে একা একাই আছি, মানে ছেলেকে নিয়ে আছি, আর কোনো অসুবিধে হয় না আমার এখানে, কারণ আমার নিচে আমি যেখানে থাকছি তার নিচে কিন্তু আমার ভাসুর এবং যা আছে, তাদের ছেলে আছে। তো তারা আমার খুব কাছের হয়ে গেছে এখন, অনেকটা সাপোর্ট হেল্প তাদের থেকে পাই। যাই হোক, মানে দিন শেষে মনে হয় না যে আমি এখানে একা আছি, তারা আসে, মানে দিদি আসে, এসে বসে 1-2 ঘন্টা গল্প করে। সারাদিন যে একা একা একটা বিরক্তি ফিল হয়, মানে বিরক্তি ফিল হয় সেটা বলবো না, একা থাকি, একা একা লাগে। তো যখন দিদি এসে 1টা ঘন্টা বসে, তখন কিন্তু মনে হয় যে না, কেউ আছে এখানে, ভালো লাগে, তখন একটু মন খুলে কথা বলতে পারি। তো সেই জন্যই কিছু করার নেই, এখন আমি হয়তো কিছুদিন একাই থাকবো। মাদের যাওয়া কিন্তু এদিকে আবার 2-3 দিন হয়ে গেল, তো ভিডিওটা একটু লেটেই যাচ্ছে, কারণ মাঝে 2-1 দিন ভিডিও দিয়েছিলাম না। তো 2-3 দিন থেকে মোটামুটি একাই আছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। ছেলেকে নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছি, কারণ সবাই থাকলে ছেলেকে খুব একটা সময় দিতে পারে না, ওই কাজকামের মধ্যেই নিজের সময়টা কেটে যায়। তো এখন যেহেতু একা আছি, তো রান্নার খুব একটা ঝামেলা করি না, ছেলে যেগুলো ভালোবাসে সেই হিসেবেই রান্না করি, আমার কথা ভেবে আলাদাভাবে কিছু রান্না করি না। এই যে দেখছো, ডিমটা রান্না করব, ডিম আমার ছেলের খুব প্রিয় একটা খাবার। তো ইচ্ছে করলে আমি কিন্তু সবজি করতে পারি, কিন্তু সবজি আর করব না, যেহেতু ওই যে বলছি না যে ছেলেকে সময় দিতে পারি না,
এখানে এসেছি ঠিকই, অনেক দিন হলো এখানে এসেছি, কিন্তু ছেলেকে সেই মনের মতো করে টাইমটা দিতে পারি না, কিভাবে সময়টা কেটে যায়। তবে এখন এই যে 2-3 দিন আমি একা আছি, ছেলেকে আমি সম্পূর্ণভাবে টাইম দিতে পারি, ছেলেও কিন্তু খুব খুশি থাকে, হ্যাপি থাকে, সেটাই আমার কাছে অনেক। তো এই যে ডিমটা দেখছো রান্না করব, এই ডিমটা কিন্তু একদমই লঙ্কা ছাড়া করব। লঙ্কা ছাড়া বলতে একটা লঙ্কা দেবো, কারণ আস্তে আস্তে ছেলেকে অভ্যাস করাতে হবে। তো অল্প একটু ডিমের ঝোল, যে 4টি ডিম, 2টো ডিম অমলেট করে নেব, কারণ ছেলে আমার অমলেটটা খেতেও ভালোবাসে আর গোটা ডিম খেতেও ভালোবাসে। তো 2টো ডিম গোটা করলাম, 2টো অমলেট করে নেব। দুপুরবেলায় গোটা ডিমটা খেয়ে নেব আর রাত্রিবেলায় অমলেটের ঝোল দিয়ে খেয়ে নেব। এবার কিট্টুর খাওয়ার ঝামেলা খুব কম, সেই জন্য আমার টেনশানটাও কম। এই যে দেখছো ডিমটা রান্না করছি, ও কিন্তু এই আলু আর ডিম দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নেবে। আর যেহেতু আমি ঝাল দেবো না, তাই আমার আলাদা কোনো টেনশন থাকলো না যে ডিমটা ধুয়ে দিতে হবে বা আলুটা ধুয়ে দিতে হবে, ডাল করতে হবে, সেই টেনশনটা থাকলো না। তো এখন থেকে এটাই ভাবছি যে ছেলে যেরকম খেতে ভালোবাসবে সেইভাবেই আমি রান্নাটা করব। তো এখন যেহেতু আমি একা আছি, তো এই টাইমটাই এখন আমার কাছে কেউ নেই, এখন আমার খোঁজ নেওয়ারও কেউ নেই, শুধু আমার নিজের কয়েকটা মানুষ ছাড়া আমার কেউ খোঁজ নেয় না, বা আমার ছেলেরও কেউ খোঁজ নেয় না। সেই মানুষগুলো যখন হঠাৎ করে আবার খুব ভালোবাসা দেখাবে, তখন কিন্তু খুব একটা মানে সেই ভালোবাসাটা আর সহ্য হয় না। তো কি বলবো, কিছু কিছু মানুষ আমাদের জীবনে এমন থাকে যারা শুধু অভিনয়ই করে যায়, সত্যি কথা বলতে গেলে। এখন যে আমি একা আছি, এখন কিন্তু আমার কেউ খোঁজ নিচ্ছে না, কিন্তু ঠিক যখন আমার পাশে আমার হাজব্যান্ড এসে দাঁড়াবে, তখন দেখব সবাই কিন্তু আমার খোঁজ নিতে চলে আসবে, আমার ছেলের খোঁজ নিতে চলে আসবে। আমার কথা ছেড়ে দিলাম, আমি ভালো না খারাপ হতেই পারি, কিন্তু আমার ছেলেটার কি দোষ যে তার এখন খোঁজ নেওয়া হচ্ছে না? একটা সময় তাকে ছাড়া তারা একটা দিন যারা যে মানুষগুলো থাকতে পারে না, সেই মানুষগুলো কিন্তু এখন দিনের পর দিন তাকে ছাড়া তার খোঁজ না নিয়েই থেকে যাচ্ছে। কতটা ভালোবাসা সেটা তো এখনই বুঝতে পারছি। তো ছাড়ো সেসব কথা। কিছু কিছু কথা বলতে গেলে অনেক কিছুই বলা হয়ে যায়, কিন্তু সব কিছু সব জায়গায় বলাটা ঠিক না। মানে কিছু কিছু জায়গায় আমার এত খারাপ লেগেছে, মনে হচ্ছে যেন আমি খুব বড় কোনো পাপ করে ফেলেছি, বা কারোর সাথে ঝগড়া করেছি, বা খারাপ কিছু ব্যবহার করে ফেলেছি, যে আমাদের সাথে সম্পর্কই রাখা হচ্ছে না, আমার ছেলের সাথে সম্পর্ক রাখা হচ্ছে না। কিন্তু এই যে মনের মধ্যে একটা ভাবনা চিন্তা, বা আমার মনের মধ্যে এখন যে ফিলটা হচ্ছে, সেই ফিলিংসটা আমি কারোর সামনে বলতে পারি না, বা কি বলবো, এখন যারা আমার সাথ দিচ্ছে না, আমার ছেলের খোঁজ নিচ্ছে না, এক সময় তারাই আবার এত ভালোবাসা দেখাবে, সেই ভালোবাসাটা তখন আমার কাছে আর ভালোবাসা মনে হবে না, আর আমি মনে করতেও চাই না। আমি ভগবানকে এটুকুই বলি যে আমার ছেলে আর আমাকে দুজনকে এতটাই সুস্থ রাখো যে আমাদের আর কারোর জন্য দরকার না হয়। হ্যাঁ, হাজব্যান্ড অবশ্যই পাশে আছে, কিন্তু সে তো এখন আমাদের কাছে থাকে না, সে তো অনেক দূরে থাকে। সে এখন যদি আমি অসুস্থ হই, তার কিন্তু কিছুরই করার থাকবে না, বা ছেলেটার যদি কোনো প্রবলেম হয়, তার কিছুই করার থাকবে না, সে হয়তো দূরে থেকেই সান্ত্বনা দেবে। ওইটুকুতেই যথেষ্ট, মানে ওই সান্ত্বনাটুকুই আমার কাছে যথেষ্ট, কারণ ওই সান্ত্বনাটুকু দেওয়ারই আমার মানুষ নেই আপাতত। তো যাই হোক, ভগবান যা করে হয়তো ভালোর জন্যই করে। এমন কিছু পরিস্থিতি তোমার জীবনে ভগবান দেয়, যার জন্য তুমি জানতে পেরে যাও যে কে তোমার আপন, কে তোমার পর। তো সেটা আমি খুব মানে ভালোভাবেই টের পাচ্ছি যে কে আমার আপন আর কে আমার পর। তো ডিমটা এখনও ঠিকভাবে রান্নাটা হয়নি, এখন প্রায় 11টা 50 বাজছে। তো ছেলেকে আনতে যাব, রাস্তায় যেহেতু প্রচণ্ড ভিড় হয়, যদিও 1 মিনিটের রাস্তা, তবুও রাস্তায় প্রচণ্ড ভিড় হয়, তাই তাড়াতাড়ি চলে যাই, কারণ ছেলেটা তো আশা করে থাকে যে মাম্মা কখন আসবে। কোনোভাবে যদি লেট হয়ে যায় তাহলে ছেলের মনটা খারাপ হয়ে যাবে, সেই জন্য গ্যাসটা অফ করে দিয়ে চলে গেছিলাম। দিয়ে এসে আবার ডিমটা একটু ফুটিয়ে নুন টুন যা লাগে দিয়ে, তারপর ছেলেকে খাইয়ে হাত মুখ ধুয়ে আমরা খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম। এখন কিন্তু বিকেলবেলা, ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে আছে। বিকেলবেলায় ঘরটা ঝাড় দিতে না আমি ভুলে যাই, এখন কেন জানি না বিকেলবেলায় ঘর ঝাড় দেওয়ার কথা একদম মনে থাকে না। তো আজকে ঘুমানোর সময় ভেবেই রেখেছিলাম যে বিকেলে উঠে ঘর ঝাড় দেবই, কারণ আমার কী হয় বলো তো, ঠিক সন্ধ্যা দেওয়ার পরে মনে হয় যেন পায়ের তলা একটু নোংরা নোংরা লাগছে, তখন কিন্তু আমার খুব খারাপ লাগে, কারণ বাড়িতে সবসময় বারণ করে, যে মারা বারণ করে যে সন্ধ্যা দেওয়ার পর ঘর দোর ঝাড় দিতে হয় না সন্ধ্যার পরে। তো সেই জায়গাটা আমার খুব খারাপ লাগে যে রোজ আমার একই রকম ভুল হয়ে যায়, যে যখনই সন্ধ্যা দেওয়া হয়ে যায় তারপর মনে হয় যে ঘরটা নোংরা হচ্ছে, আর একবার যদি মাথার মধ্যে আসে ঘরটা নোংরা হচ্ছে, তাহলে কিন্তু আর আমি মানে ঝাড় দেবো না ভাবলেও থাকতে পারি না, আমাকে ঝাড়ু লাগাতেই হবে। তো আজকে কিন্তু মনে করে তাড়াতাড়ি করে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, আর এরপর সন্ধ্যা টন্ধ্যা দেওয়া আছে। তুলিকা বোন একটা কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিওতে আমি সেকেন্ড কমেন্ট করছি, তুমি খুব ভালো একজন বউ প্লাস মেয়ে। হ্যাঁ, তোমাদের দূর থেকে হয়তো মনে হয় আমি ভালো বউ প্লাস মেয়ে, কিন্তু যারা আমার কাছে থাকে নিজের মানুষ, তারা হয়তো এই জিনিসটা ফিল করে না। তো যাই হোক, সেটা নিয়ে মাথা ঘামাই না। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, সত্যিই তোমার ভিডিও দেখি আর আমি ভাবি যে তোমার কত ধৈর্য শক্তি।
আর কত এনার্জি আছে তোমার ভিতরে, আর কথা বলার মাপকাঠি তুমি বেশ ভালোই জানো, কোথায় কতটুকু কথা বলতে হয় তুমি কিন্তু মেপেই বলো। তো এরকমই কিছু একটা কমেন্ট এসেছিলো তোমার থেকে। থ্যাংক ইউ তুলিকা। যেই মানুষগুলোর সেবা করেছি, যে মানুষগুলোর খেয়াল রেখেছি, তাদের থেকে এই কমপ্লিমেন্টগুলো কখনোই পাইনি। তো তোমরা দূর থেকে আমাকে জাজ করছো, ভালো বলছো, তো সেটাই আমার কাছে অনেক, আমার খুব ভালো লাগছে। তোমাদের জন্য তো আমি কিছুই করিনি, তাও আমি তোমাদের কাছে কিন্তু ভালো। আর যাদের জন্য অনেক কিছু করেছি, অনেক কিছু কম্প্রোমাইজও করতে হয়েছে, তাদের কাছে কেন জানি না আমি এতটা খারাপ। তো যাই হোক, এইসব কমেন্ট দেখেই মনটা ভালো হয়ে যায়। আর সেই জন্যই ভিডিওটা করতে আমি মোটিভেট হই, ভালো লাগে আমার যে কিছু মানুষ আমাকে বোঝে, কিছু মানুষ আমার সম্পর্কে ভালো ভাবনা চিন্তা রাখে। তো সেই জন্য এই কাজটা করা আমার এই যদি আমি খালি বসে থাকতাম তাহলে কিন্তু ওই খারাপ ভাবনা চিন্তাগুলো আমাকে একদম পেয়ে বসতো। তো সেই জন্যই এই কাজকামগুলো করা, যে একা থাকি, যতটা কাজের মধ্যে থাকা যায় তত কিন্তু মন একদম ফ্রেশ থাকে। আর সত্যি কথা বলতে, আমি যেহেতু হিন্দু ধর্মের একজন মানুষ, তোমাদেরকে বলি, তোমরা কেউ খারাপ মনে করো না, যারা অন্য ধর্মের তারা জিনিসটাকে অন্য রকম ভেবো না। তো আমি নিজেকে অনেক বদলেছি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান ধান করে রোজ গীতা পড়ি। তো গীতা পড়ে আমার মনে হয় যে আমি অনেক ভালো আছি। এই তো কিছুদিন আগেই তোমাদের বলছিলাম না যে আমি আগে খুব ভয় পেতাম, একা থাকতে পারতাম না, রাত্রিতে একা থাকতে পারতাম না। সেই আমিই দেখো এখন পরিস্থিতি, দেখো পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়। সেই পরিস্থিতির কারণে আজকে আমি কিন্তু ছেলেকে নিয়ে একা থেকে যাচ্ছি এত বড় বাড়িতে। নিচে দিদিরা থাকে, আমার পাশের ঘরে একজন আন্টি থাকে। তো সেই আন্টি কিন্তু সকাল ওই 10টার মধ্যে তার গেট বন্ধ হয়ে যায়, সে আর গেট খোলেও না, বেরোয়ও না। তো আমি আর ছেলে ওপরে বলতে গেলে একাই, দোতলার উপর আমরা একাই থাকি। তো দেখো কি সুন্দর থেকে যাচ্ছি, কোনো ভয়ও লাগছে না, কিছুই হচ্ছে না। তো এই যে গীতাটা পড়ছি, গীতাটা পড়ে আমার মনের কিন্তু অনেক ভয় দূর হয়েছে, আমার মনের খারাপ ভাবনা চিন্তা দূর হয়েছে। আমার মনে হয় যে আমি আর কারোর ওপর হিংসা করি না, বা কেউ আমার উপরে হিংসা করলেও সেটা আমি কেয়ার করি না, যে যা করছে করুক, আমি আমার মতো থাকবো, এরকম একটা ভাবনা চিন্তা আমি নিয়ে ফেলেছি। তো খুব একটা আর কারোর আঘাতে আমি আঘাতও পাই না, নিজেকে অনেকটা বদলে ফেলেছি। তো যাই হোক, বেশ কিছু কমেন্ট আমি পেয়েছি, অর্পিতা, অর্চিতা, সুকন্যা, সবাই আমাকে কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। অর্পিতা জানিয়েছো যে তোমার কোনো ভাই বা দাদা নেই, তোমরা 2 বোন, তো রাখি পূর্ণিমা ভাইফোঁটা আসলেই তোমাদের মনটা খারাপ হয়ে যায়। দেখো কি বলো তো, তোমার ওই যে বোনটা আছে, ওটাকে বোনকে নিয়েই তুমি সুখে থাকো, ভালো থাকো। সবার জীবনে তো সব কিছু থাকে না, তাহলে তো মানুষ অনেক সুখী হয়ে যেত। আর সুখী হলে তো মানুষের মাটিতে পা পড়তো না। বলে না যে কারোর জীবনে কিছু কিছু কমতি থাকা ভালো, তাহলেই মানুষ বাঁচার আশা রাখে যে ভবিষ্যতে গিয়ে আমি এই জিনিসটা করবো বা এটা হবে। তো ভাই দাদা এটা কোনো ম্যাটার না, যারা তোমার জীবনে নেই তাদের ভালোবাসা হয়তো তুমি বোঝো না, সেই জন্য তোমার খারাপ লাগে, কিন্তু যে আছে তার মূল্য দাও, তাকে ভালোবাসো, এটুকুই বলবো। দিশা কমেন্ট করেছো, দিদি দইটা কি বাড়িতে বসিয়েছো? দইটা বসানো কিন্তু খুব সুন্দর হয়েছে, তুমি পরের ভিডিওতে দেখিও। তো এই ভিডিওটা তো অনেক দিন আগে আমি বানিয়ে ফেলেছিলাম, তো নেক্সট যে ব্লগটা দেবো সেদিন কিন্তু দই পাতাটা দেখাবো। আর আরও কিছু কমেন্ট এসেছে আমার ছেলে এবং আমার দাদার মেয়েকে নিয়ে, তারা খুব কিউট, তাদেরকে খুব ভালো লেগেছে, তোমাদের ধন্যবাদ জানাই তোমাদেরকে। আর তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই পাশে থেকো, আমার কমেন্ট করো, সাহস দিও মনে। তো চলো ব্লগটা এবার শেষের দিকেই নিয়ে যাই। রান্না বান্না করতে হবে, এই যে ভয়েস করছি বসে, মাথায় টেনশন আছে, এখন গিয়ে রান্না করতে হবে, তারপর ছেলেকে আনতে যেতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।